রাজপথে কর্মসূচি ঘিরে রাজনৈতিক অনৈক্য, দায়িত্বশীল না হলে বিভাজনের সুযোগ নেবে পরাজিত শক্তি, মত বিশ্লেষকদের। পিয়ার পদ্ধতির একটা দাবি আছে তাদের, কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিয়ার চায় না, সে দেখে পিয়ার হইলে তার সিট কমে যায়। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না, এটাতে মানুষ ভীষণ বিরক্ত। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। শুধু বক্তৃতা নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসের জাতিসংঘ সফর। অধিবেশন ঘিরে নিউ ইয়র্ক জুড়ে কঠোর নিরাপত্তা। সংকটের কিনারে দেশের চা শিল্প, ধারাবাহিক লোকসানের দাবি বাগান মালিকদের। এখনই নজর না দিলে বড় ক্ষতির শঙ্কা। সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালীদের নদী দখলের প্রতিযোগিতা। চরে অবৈধ স্থাপনা নির্মাণ, সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি শরীফ রওশন। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দৃশ্যমান হচ্ছে। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে ঐক্যে পৌঁছানোর তাগিদ বিশ্লেষকদের। রয়েছে ভিন্ন মত। একই সাথে তারা বলছেন, অভ্যুত্থানের চেতনার স্বার্থেই আগামী সংসদের সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করা জরুরি। তখন জুলাই সনদ বাস্তবায়নে কারো একক আধিপত্য থাকবে না। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ফেব্রুয়ারিতে নির্বাচন বাস্তবায়নে সরকার নানা উদ্যোগ নিলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ নিয়ে ধোঁয়াশা কাটছে না। কারণ উচ্চকক্ষে পিয়ার নিয়ে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিলেও এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অন্যদিকে অভ্যুত্থানের পর থেকেই নিম্নকক্ষে পিয়ারের দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী। এবার পিয়ারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে ইসলামী 7টি রাজনৈতিক দল। রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। এদিকে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে জানিয়েছে বিএনপি। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এর কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। দলগুলোর রাজপথের কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেউ বলছেন রাজপথের আন্দোলন সমাধান নয়, অন্যদিকে টেবিলের আলোচনায় সমাধান হয়নি বলেই রাজপথ বেছে নিতে হয়েছে বলে মত দেন কেউ কেউ। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না। কোনো একটা দল রাস্তায় দাঁড়ায়, তখনই একটা জ্যাম হয়ে যায় এবং এটাতে মানুষ ভীষণ বিরক্ত। এগুলো মানুষের ভোটিং বিহেভিয়ারকে আমার মনে হয় যে রিফ্লেক্ট করবে। তো রাস্তাটা বন্ধ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। রাজপথে নাম তো সেই জন্য আপনি তো ঐক্যমত্য আসতে পারলেন না টেবিলে। পিয়ার পদ্ধতির একটা দাবি আছে তাদের, কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিয়ার চায় না, সে দেখে পিয়ার হইলে তার সিট কমে যায়, একচ্ছত্র আধিপত্য কমে যায়। গণতন্ত্রে বিশ্বাসী হইলে, রাষ্ট্রকে ভালোবাসতে হইলে, জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির অবস্থান, সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। তখন প্রশ্ন উঠছে, বিদ্যমান নির্বাচনী পদ্ধতিতে অভ্যুত্থানে অংশ নেয়া অনেক রাজনৈতিক দল পরবর্তী সংসদে আসন পাবে কিনা। আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায়, তাদের কথার সুযোগ নাই। সেজন্য যদি আপনি ভাবেন, আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয়। কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হলে কী হবে? একটা সরকার হবে দুর্বল সরকার। সবাই বলে, আমিও বলি দুর্বল সরকার হবে। কিন্তু আপনি দেশ ঠিক করতে চান, তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। আমাদের যেরকমভাবে একটা প্রচলিত হয়ে গেছে একটা সিস্টেম, সেই সিস্টেমে থাকাটাই বোধহয় ভালো আমার কাছে মনে হয়। যদি সবগুলা দল একসঙ্গে বসে একটা জাতীয় সরকার গঠন করে, তাহলে তো সেটা হতে পারে। অভ্যুত্থানের পর সচেতন জনগণ এখন অন্ধভাবে কাউকে সমর্থন করে না। তাই জনগণের জন্য যারা কাজ করবে তারাই আগামী নির্বাচনে জনসমর্থন পাবে বলে মত এই বিশ্লেষকের। শুধু যদি ভেবে না যে হ্যাঁ আমরা জিতেই যাব, ওইটা হচ্ছে ভুল। এই ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশন ওই জিনিসটাই মানুষকে জানিয়েছে যে কাজ করে আমাদের সমর্থন নিতে হবে। ন্যাশনাল ইলেকশনে এটাই হবে। এই দলের এত সাপোর্টার, ওই দলের এত সাপোর্টার, এখন তারা এরকমভাবে ভোট দিবে না। এই যে সচেতনতা, এটা বাংলাদেশে নতুন, এই আন্দোলনের পরে এটা হয়েছে।
বিশ্লেষকদের মতে ঐক্য ধরে রেখে অভ্যুত্থানের শক্তিগুলো আলোচনার মাধ্যমে জুলাই সনদ নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। তবে সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে বিভাজনের সুযোগ নিবে পরাজিত শক্তি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সমাবেশ স্থলে কি এখনই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, আর মহাসচিব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কখন বক্তব্য রাখবেন? রোশন, দীর্ঘ প্রায় 9 বছর পর আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব আসবে এবং এটি আশা করছেন এখানে যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন তারা। আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই কিন্তু আজকে এই সম্মেলনে প্রতিনিধি নির্বাচন করা হবে, অর্থাৎ জেলা বিএনপির নেতৃত্বে নতুন কারা আসছেন সেটি কিন্তু আজকের এই সম্মেলনের মাধ্যমেই নির্ধারিত হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সম্মেলন স্থলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যেই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন, বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মীরা কিন্তু কিশোরগঞ্জ পুরাতন যে স্টেডিয়াম মাঠ রয়েছে সেখানে সম্মেলন স্থলে কিন্তু এখানে আসছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে একটু জানাই যে এই দীর্ঘ 9 বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু আজকে পুরো কিশোরগঞ্জ জুড়েই কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং আমরা এই শহরে যখন প্রবেশ করি দেখি যে শহরের যে বড় বড় সড়কগুলো রয়েছে সবগুলো সড়কেই তুরণে একেবারে ছেয়ে রয়েছে এবং ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন ধরনের সাজসজ্জায় কিন্তু শহরকে সজ্জিত করা হয়েছে। এবং অনুষ্ঠান স্থলের যে মঞ্চ সেটিকেও বেশ নান্দনিকভাবে করা হয়েছে এবং প্যান্ডেলে বসার জন্য চেয়ার রাখা হয়েছে। ইতিমধ্যেই চেয়ারগুলোতে যারা সাধারণ নেতাকর্মী যারা ইতিমধ্যেই সম্মেলন স্থলে এসেছেন তারা কিন্তু আসন গ্রহণ করতে শুরু করেছেন। আমরা দেখছি যে কিশোরগঞ্জের বিভিন্ন সড়ক থেকে কিন্তু মিছিল নিয়ে এসে কিন্তু এখানে নেতাকর্মীরা এই যে সমাবেশস্থল সেখানে কিন্তু জড়ো হচ্ছেন। আমরা এখানে যে বিষয়টি জানতে পেরেছি যে গত 2016 সালের ডিসেম্বরে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর আজকে এই জেলা বিএনপির আবার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সম্মেলনে ভার্চুয়ালি যোগদান করবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত থাকবেন এবং এই সম্মেলন কিন্তু উদ্বোধন করবেন। এবং আজকের এই যে সম্মেলন, এই সম্মেলনে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এখানে সভাপতি পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, অর্থাৎ 13টি উপজেলা এবং 8টি পৌরসভার যে 21টি ইউনিট রয়েছে সেই 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর তারা আজকে ভোট প্রয়োগ করবেন এবং ভোট প্রয়োগ করে আজকে তাদের যে কিশোরগঞ্জ জেলা বিএনপির যে নেতৃত্ব সেটি কিন্তু নির্বাচিত করবেন। সব মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে সম্মেলনের কার্যক্রম চলছে। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন সমাবেশস্থলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ষষ্ঠ দিনের মতো উৎসব মুখর পরিবেশে সকাল থেকেই চলছে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নাম্বার এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন যে রাকসু প্রচারণায় প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীরা কি ভাবছেন? রওশন, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা উপস্থিত হয়েছেন, পাশাপাশি এখানে ভোটাররা যারা বিশেষ করে শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। আপনি জানেন যে 25শে সেপ্টেম্বর তফসিল অনুযায়ী সেই তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। তার আগে যে প্রস্তুতি কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে এখানকার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, পাশাপাশি এখানে যারা স্বতন্ত্র প্রার্থী আছে তারাও কিন্তু তাদের প্রচারণা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের এই ব্যস্ততম জায়গায় এখানে প্রার্থীরা এসে জমায়েত হয়েছেন। তারপরই এখানে তাদের যে প্রচারণার
যে লিফলেট সেগুলো কিন্তু তারা বিলি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের ভিতরে প্রচারণার যাতে কোনো কমতি না থাকে সেটি কিন্তু সর্বোচ্চ চেষ্টায় কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আবাসিক যে 17টি হল আছে, হলগুলো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম যে জায়গাগুলো আছে সেগুলোতেই তারা মূলত তাদের এই প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। আর মাত্র 4টা দিন মাত্র তাদের হাতে সময় আছে, সেই সময়কে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছেন সকল ভোটারের কাছাকাছি যেতে এবং তাদেরকে ব্যালট নম্বর এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন। পাশাপাশি তাদের শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো আছে তারা নির্বাচিত হলে কি করবেন সেগুলোও কিন্তু তারা বলছেন তাদের এখানে। এবং পাশাপাশি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমরা আগামী 25 সেপ্টেম্বর পাবো, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন দীর্ঘ 35 বছর পর যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রাকসু নির্বাচন হচ্ছে, নির্বাচনকে অনেকেই কল্পনার সঙ্গে অনেক সময় দেখেছে, কিন্তু সেই শেষ মুহূর্তে এসে তারা নির্বাচনের এমন একটা পরিবেশ পেয়েছেন যেটি আসলে তাদের কাছে একটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। এবং তারা চাচ্ছেন যে তাদের ভোটের মাধ্যমে যোগ্য এবং একজন ভালো প্রার্থী এখানে ভিপি হিসেবে আসবেন। পাশাপাশি পুরো প্যানেলটা যাতে ভালো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব প্যানেল হয় এমনটিও কিন্তু তারা আশা করছেন। রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেট থেকে রাকসু নির্বাচনের প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ষষ্ঠ দিনের মতো রাকসু নির্বাচনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। এবার জাতিসংঘ সম্মেলন 2025 প্রসঙ্গ। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সংকটময় সময় পার করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সাধারণ বিতর্কে বক্তব্য রাখার পাশাপাশি বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাতে তুলে ধরবেন তার সরকারের অগ্রগতি এবং নির্বাচনের প্রস্তুতির চিত্র। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক। বিশ্ব নেতাদের মিলন মেলায় এবারও অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার দ্বিতীয়বারের অংশগ্রহণ। তবে এবারের সফর কেবল বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, রয়েছে কৌশলগত কূটনৈতিক পরিকল্পনাও। সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং বিশ্ব নেতাদের সঙ্গে দেখা সাক্ষাতে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের গঠনের প্রেক্ষাপট এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সরকার কী ধরনের প্রস্তুতি নিচ্ছে। মূল উদ্দেশ্য থাকে জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য, সেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রতি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দেবেন, কথা বলবেন, তার মধ্যে গ্লোবাল বহু কিছু থাকবে। এবার বিশেষ দৃষ্টি থাকবে যুক্তরাষ্ট্রের দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে রয়েছে ডক্টর ইউনূসের পুরনো যোগাযোগ। এবার সেই সম্পর্ক কাজে লাগতে পারে বাংলাদেশের কৌশলগত সমর্থন ও রাজনৈতিক সমর্থন আদায়ে। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ সহ বিশ্বের বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও দেখা হবে বাংলাদেশের প্রতিনিধিদের। আলোচনায় থাকবে মানবাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। দীর্ঘ সময় বাংলাদেশে নির্বাচন হয় নাই, সেই রকম একটা গণতন্ত্রের পথে উত্তরণের জায়গাটাতে বর্তমান সরকারের ভূমিকা কি, তারা কি করেছে, কিভাবে করেছে, অর্থনীতির ক্ষেত্রে যে উন্নয়ন, বাংলাদেশে যে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, লুটপাট, এইগুলো যে সরকার বন্ধ করেছে, সেই সমস্ত বহুবিধ বিষয় থাকবে। বাংলাদেশ এখন কেবল নির্বাচন নয়, খুঁজছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতের নেতৃত্বের প্রতি জন আস্থার ভিত্তি। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই উপস্থিতি সেই বহুমাত্রিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা প্রতিধ্বনিত হচ্ছে দেশের ভিতরেও। নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি কেবল দেশের জন্য নয়, দুনিয়ার কাছেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘে সেই বার্তা দিতেই আসছেন ডক্টর ইউনূস। এই সফর আন্তর্জাতিক আস্থা এবং অন্তর্ভুক্তির প্রশ্নে এক নির্ণায়ক সময়। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র।
এদিকে অধিবেশন ঘিরে জাতিসংঘের প্রধান কার্যালয় এবং আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার আওতায় নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্ক তারা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সহায়তা তহবিল কমিয়ে দেয় সংকট থেকে উত্তরণে এবারের অধিবেশনে কার্যকরী প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন জাতিসংঘের মহাসচিব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। বিশ্ব নেতাদের সুরক্ষা নিশ্চিতে হাজার হাজার পুলিশ ছাড়াও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। কড়া নজরদারির আওতায় সড়ক, মহাসড়ক, পাতাল রেলপথ, আকাশ ও জলপথসহ সব জায়গা টহলে যুক্ত করা হয়েছে ড্রোন ও হেলিকপ্টারও। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে এবার একটু বেশি সতর্ক অবস্থানের কথা নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি। This time there are currently no known specific or credible threats against the United Nations, but our posture is elevated out of an abundance of caution given the global environment. জাতিসংঘের এই মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। কারণ গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রচেষ্টায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন ট্রাম্প। এমনকি বিশ্বব্যাপী সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে ট্রাম্প মার্কিন তহবিল কমিয়ে দেয় গাজাসহ সব জায়গার শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ফলে এবারের অধিবেশনেই এ থেকে উত্তরণের পথ খুঁজে পেতে চাইছেন সংস্থাটির মহাসচিব। UNHCR that has a fantastic role in supporting refugees all over the world is now dramatically underfunded. So this is a tragic situation that requires a comprehensive response. সাইডলাইনের বৈঠকের মাধ্যমে ইতিমধ্যে ৮০তম অধিবেশনের যাত্রা শুরু হলেও ২৩ সেপ্টেম্বর প্রায় ১৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান সহ মোট ২০০টির বেশি দেশের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হবে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের মূল আনুষ্ঠানিকতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসির বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। ভর্তি আছেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আহতদের শারীরিক অবস্থা কি, আর এসির বিস্ফোরণ কি কারণে হয়েছে কিছু জানা গেছে কিনা? রওশন, শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে যাত্রাবাড়ির যে ধলপুর এলাকা রয়েছে সেখানের একটি বাসার ৭ম তলায় মূলত এসি বিস্ফোরণে আগুন থেকে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন। মূলত এই ৪ জনকে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতেই আসলে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে মূলত যেই ৪ জন ভর্তি রয়েছেন, তুহিন ও ইভা নামের যে দম্পতি রয়েছে তাদের ২ সন্তান সহ তারা শিশু ২ জন, এই ৪ জন তারা দগ্ধ হয়েছেন। ৪ জনের অবস্থাই গুরুতর বলেছেন চিকিৎসকরা। ২ জনের শারীরিক অবস্থা ৫০% পুড়ে গিয়েছে, আর বাকি ২ জনের ৪০%-এরও নিচে পুড়ে গিয়েছে। অর্থাৎ এই পুড়ে যাওয়া শরীর মূলত ৪০% পুড়ে গেলেই চিকিৎসক সেটি গুরুতর অবস্থা বলেন এবং অনেকটা সংকটপূর্ণ বলে থাকেন। এবং চিকিৎসকরা বলছেন তাদের ৪ জনের অবস্থাই গুরুতর রয়েছে। এখানে স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি, কয়েকজন স্বজনকে আমরা পেয়েছি। তারা বলেছেন যে রাত ১:৩০টার দিকে হঠাৎই আসলে এসি বিস্ফোরিত হয়, তবে কি কারণে বিস্ফোরিত হয়েছে সেটি তারা বলতে পারেননি। এবং আগুন যখন পুরো বাসায় লেগে যায় তখন নিজেরাই আসলে সেখান থেকে বের হয়েছে। কোনো ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যায়নি এবং আশেপাশে যারা ছিল, ভাড়াটিয়া যারা ছিল, তারাই মূলত আগুন নিভিয়ে তাদেরকে এই শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে তাদেরকে এই হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এবং এখানে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, একজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে তাদেরকে এখন মূলত যে চিকিৎসাধীন রয়েছে এবং তাদেরকে এই যতটুকু সম্ভব তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, কারণ ২ জনের শরীর ৫০% পুড়ে গিয়েছে। অনেকটা বলেছেন যে তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকম কথা চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখন যেহেতু তারা চিকিৎসাধীন রয়েছে, আমরা দেখেছিলাম কিছুক্ষণ
আগে একজন শিশুকে এই যে জরুরি বিভাগ থেকে আরেকটি ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তার অবস্থা একেবারেই গুরুতর। এবং এখানে মূলত যে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ভাড়াটিয়ারা এসে আগুন নিভিয়েছে এবং যারা দগ্ধ হয়েছেন তারা নিজেদের চেষ্টায় ভিতর থেকে আসলে বের হয়েছেন। তবে কিভাবে আসলে কোন কারণে এই যে এসি বিস্ফোরিত হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারাও আসলে সঠিক কারণটি এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর আরও বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো যে তাদের শারীরিক অবস্থা কতটা এখন উন্নত হয়েছে কিনা বা আরও কতটুকু গুরুতর অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়ে আহতদের শারীরিক অবস্থার খবর দিচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। বাংলাদেশের চা শিল্প এখন অনেকটাই সংকটের কিনারে। ব্যাংক থেকে অর্থ সহায়তা না পাওয়া, উৎপাদন খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে গেল কয়েক বছরে বাগানগুলোতে লোকসান হওয়ায় চা শিল্প টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন বাগান মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যান্য শিল্প খাতের মতো চা শিল্পেও সরকারের বিশেষ নজর না দিলে ভবিষ্যতে আরও সংকটে পড়বে এই খাত। গোলজার আহমেদের প্রতিবেদন। গত কয়েক বছর থেকেই সিলেটের চা বাগানগুলোতে চলছে নানান অস্থিরতা। বিশেষ করে ধারাবাহিকভাবে চায়ের উৎপাদন খরচ বৃদ্ধিতে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এছাড়া শ্রমিক অসন্তোষ আর ব্যাংক থেকে আর্থিক সহায়তা না পাওয়া সহ নানান কারণে এখন সিলেটের বেশিরভাগ চা বাগানই বন্ধ হওয়ার উপক্রম। বাগান মালিকরা বলছেন, ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র সংকটের মুখে তারা। বাগান ব্যবস্থাপনায় লেবার ওয়েজেস দেওয়া সবচেয়ে জটিল হয়ে যাচ্ছে, কারণ আমি চা বিক্রি করে তো লস হচ্ছে, আমার পোষানো যাচ্ছে না। যে জায়গায় চায়ের বর্তমান ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি, ওইটা প্রায় 225-30 টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে 170 থেকে 80 টাকা। বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান বলছেন, এই শিল্প না থাকলে শুধু বাগান মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং বিশাল জনগোষ্ঠী বেকার হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। চা শিল্পের একটা ক্রান্তি লগ্ন, কিন্তু এটা আমরা কিভাবে এর থেকে আমরা উত্তরণ পাব? উত্তরণ পেতে হবে। যদি উত্তরণ না পাই তাহলে তো এই শিল্প আর থাকবে না। এই শিল্প যখন থাকবে না, বহু মানুষ আনএমপ্লয়েড হয়ে যাবে। দেশের চায়ের প্রকৃত অবস্থা শোচনীয় হওয়ায় সংশ্লিষ্টরা বলছেন, ভঙ্গুর বাজার ব্যবস্থার কারণেই এ শিল্প এখন হুমকির মুখে। তাই চায়ের দাম বৃদ্ধি সহ পণ্যটিকে রপ্তানিমুখী করার পরামর্শ দেন তারা। ইন্টারনাল কনজিউম বেড়েছে ঠিক আছে, কিন্তু এক্সপোর্ট যদি আপনি না যান তাহলে চায়ের কিন্তু প্রাইস বাড়বে না। আর ইতিমধ্যে আপনি জানতে পারছেন যে সিওপি বেড়ে গেছে। সুতরাং সিওপি বেড়ে গেলে যদি আপনাকে সেটা মিনিমাইজ করতে হয় তাহলে আপনাকে প্রাইস ভালো পেতে হবে। যে আমাদের যে চা বাগানগুলো আছে তাদের সমস্যাটা কোথায়? বাগান মালিকরা কেন নতুন নতুন টেকনোলজি নিচ্ছে না? কেন তাদের সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তাদেরকে পলিসি সাপোর্ট হতে পারে, ঋণ সাপোর্ট হতে পারে, যেভাবে যে সম্ভব সাপোর্টটুকু দেওয়া দরকার এটা দিতে হবে। 2-2.5 বছর ধরে বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ বলছে, এই শিল্পের দৈন্যদশা থেকে বের হতে সংশ্লিষ্ট সকল পক্ষ মিলে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে গার্ডেন ওনার যারা আছে বা যারা বিজনেসের সাথে আছে তাদেরকে আরেকটু সহনীয় হওয়া দরকার। তার পাশাপাশি যদি সরকারের পক্ষ থেকে ব্যাংক ইন্টারেস্টটা যদি একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় তাহলে একটু উপকৃত হবে। চা শুধু অর্থনীতির একটি খাত নয়, বরং কয়েক লাখ মানুষের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গুলজার আহমেদ, এখন সিলেট। সাতক্ষীরার শ্যামনগরে নদীর চর ভরাট করেই চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রভাবশালীরা যেন মেতে উঠেছেন নদী দখলের প্রতিযোগিতায়। নির্মাণ করা হচ্ছে পাকা ভবন, এতে ক্রমেই সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার শ্যামনগরের বাণিজ্যিক কেন্দ্র নওয়াবেকি, যা উপকূলীয় এলাকার অন্যতম হাটবাজার। খোলপেটুয়া নদীর তীরে গড়ে ওঠা এ বাজার দীর্ঘদিন ধরেই স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। নওয়াবেকি বাজার কেন্দ্র করে দিনে দিনে বাড়ছে দোকানপাটের সংখ্যা। তবে বাজারে জমি সংকট থাকায় পাশের খোলপেটুয়া নদীর চর দখল করে গড়ে তোলা হয়েছে দোকান। কেউ আবার গড়ে তুলেছেন সমিল, ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠান। নানা অজুহাতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা এলে কয়েকদিনের জন্য কাজ বন্ধ থাকে, পরে আবার শুরু হয় নির্মাণ।
প্রভাব দেখে তারা এই স্থানে দীর্ঘদিন কেউ 5 বিঘা 10 বিঘা জায়গা দখল করে এই নদীর চরে তারা তাদের ব্যবসা পরিচালনা করতেছে। বিভিন্ন ধরনের দোকান ঘর তৈরি হয়েছে যেটা আসলে চরের উপরে হওয়ার কথা না। চরজনের বাজারে চরজন দখল নাই, এটা প্রশাসনের কাছে আমাদের দাবি। চেয়ারম্যানের অভিযোগ বারবার নিষেধ করার পরও থামছে না স্থাপনা নির্মাণ, এমনকি প্রশাসনের নিষেধাজ্ঞার সাইনবোর্ড পর্যন্ত সরিয়ে ফেলেছেন প্রভাবশালী দখলদাররা। প্রশাসনের কাছে একটা সাইনবোর্ড অনুমতি সবাইকে নিয়েছি যে আমরা অবৈধ স্থাপনা বা অবৈধ কোনো কিছু করলে আমরা সাইনবোর্ড দেবেন, সেই সাইনবোর্ড আমরা ওখানে লাগিয়ে রাখছি। সেই সাইনবোর্ডটা আপাতত এখন নাই, যারা কাজ করছে হয়তো তারা উঠে ফেলছে। অবৈধ দখল ঠেকাতে স্থানীয় প্রশাসনের দাবি প্রাথমিকভাবে নদী দখল বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব স্থাপনা নির্মাণ হয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দখলবাজ তাদের প্রতি মেসেজ যে আপনারা যাই করুন না কেন, কোনো না কোনো একদিন হয়তো সরকার তাদের সুবিধাজনক সময়ে, এবং শুধু সুবিধাজনক সময়ে না, যখন প্রয়োজন মনে করবে তখন হচ্ছে উচ্ছেদের জন্য যে অভিযানগুলো আমরা পরিচালিত করে থাকি, অভিযানেরই অংশ হিসেবে আমরা দখল উচ্ছেদ করব। খোলপেটুয়া নদী শুধু সাতক্ষীরার প্রাণ নয়, উপকূলীয় বাসিন্দাদের জীবন ও জীবিকার অন্যতম ভরসা। অথচ অবৈধ দখল আর স্থাপনা নির্মাণে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদীর প্রবাহ পথ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের অস্থায়ী অভিযান কিংবা সতর্কবার্তা নয়, নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর উচ্ছেদ অভিযান। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। চোরাচালান, মাদক পাচার এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে সক্ষমতা বাড়িয়েছে বিজিবি। রাডার, ড্রোন, নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, দ্রুতগামী জলযান সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্তে নজরদারি করছেন তারা। একই সাথে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের বাংলাদেশি জলসীমা অতিক্রম না করতে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বিজিবি। মন্তোষ বিতর্কের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী ও সমুদ্রে ভাসমান নৌকাগুলোকে এভাবেই রাডারের সহায়তায় নজরদারি করছে বিজিবি। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় 96 নটিক্যাল মাইল এলাকা জুড়ে সম্ভব হচ্ছে রক্ষণাবেক্ষণ। মিয়ানমারের দিক থেকে শূন্য রেখা অতিক্রম করে কোনো নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলেই রাডার পর্যবেক্ষক বার্তা পাঠান টহল দলের কাছে। সেই বার্তা পেয়ে কয়েক মিনিটের মধ্যেই দ্রুতগামী জলযানে সেখানে পৌঁছে যায় বিজিবির টহল দল। এছাড়া ড্রোন ব্যবহার করে আকাশপথে এবং রাতে নাইট ভিশন, থার্মাল ক্যামেরায় পুরো নাফ নদী জুড়ে পর্যবেক্ষণ চালায় বিজিবি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করে এসব প্রযুক্তি। এতে ধরা পড়ছে সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান ও মানব পাচারকারীরা। কমে এসেছে রোহিঙ্গা অনুপ্রবেশও। মাদকের ক্ষেত্রে যখন কোনো নৌকা, নদীপথে নৌকা অথবা ককশিপ, ভাসমান, সাঁতার পারি যেই আসুক না কেন, এই রাডার আমাদের শো করে। আমরা এটা দিয়ে পরিষ্কার দেখতে পাই মিয়ানমার থেকে কোনো নৌকা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসলে অথবা কোনো লোক সাঁতরে বাংলাদেশে আসলে সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেই স্মাগলারদেরকে এবং মাদকদ্রব্য আটক করতে পারি। বিজিবি কর্মকর্তারা বলছেন, প্রযুক্তির সহায়তায় সমুদ্রপথে বাংলাদেশ ও মিয়ানমারের জলসীমা রক্ষণাবেক্ষণের সময় অনেক নৌকার সন্দেহজনক চলাচল নজরে আসছে, যার ডিজিটাল ফুটপ্রিন্ট বিজিবির হাতে রয়েছে। এসব তথ্য কোস্টগার্ড ও নৌবাহিনীকেও সরবরাহ করছে তারা। বিজিবি সূত্র বলছে, চট্টগ্রাম ও কুতুবদিয়ার কিছু ট্রলার ভাটার সময় রওনা হয়ে জোয়ারের সময় মিয়ানমারে প্রবেশ করে সেখানে পণ্য পৌঁছে দিয়ে বিনিময়ে আসছে টাকা বা মাদকের চালান। প্রযুক্তির নজরদারি আমরা সেন্ট মার্টিন ছাড়িয়ে আমাদের জলসীমা পর্যন্ত যতটুকু জায়গা আছে এটাকে বিস্তৃত করেছে এবং এর ফলশ্রুতিতে আমরা যথেষ্ট তথ্য উপাত্ত পাচ্ছি, যা আমরা আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নিয়মিত তথ্য দিয়ে যাচ্ছি। টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারি কেবল মাদক ও চোরাচালান রোধেই নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মনতোষ বেদজ্ঞ, এখন টেকনাফ, কক্সবাজার।
ইতোমধ্যেই দেবীর আগমনী সুর ছড়িয়ে পড়েছে কুমিল্লার বেশিরভাগ পাড়া মহল্লায়। পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। এবছর কুমিল্লায় অনুষ্ঠিত হবে 812টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আছেন মাসুদ আলম। মাসুদ, শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি যে যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু যে প্রতিমার যে গায়ে রঙের আঁচড় সেটি দিতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে মণ্ডপগুলো কুমিল্লা রয়েছে, বিশেষ করে কুমিল্লা শহর, কুমিল্লা আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সহ 17 উপজেলায় 812টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব পালন করবেন। এই উৎসবকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লার পাড়া মহল্লায় এরই মধ্যে দেবীর আগমনকে ঘিরে নানান ধরনের এই উৎসবের প্রস্তুতি কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু নিতে শুরু করেছেন। আমরা দেখি যে আসলে আমরা যেখানে রয়েছে এটা হচ্ছে কুমিল্লা নগরীর রাজরাজেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরের পাশে প্রতিমা তৈরির যে কর্মযজ্ঞ সেটা চলছে। এখানে আমরা দেখেছি যে তারা প্রায় মাস 2-1 আগ থেকে কিন্তু তাদের যে কর্মব্যস্ততা সেটা এখনও কিন্তু আসলে অব্যাহত রয়েছে। দিন রাত এক করে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি যে প্রতিমা তৈরির যে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ সেটা তারা তড়িঘড়ি করে শেষ করছেন, রং দিচ্ছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে মণ্ডপে বিভিন্ন ধরনের প্যান্ডেল সাজানোর জন্য সেই কর্মব্যস্ততাও আসলে আমরা দেখেছি যে শ্রমিকদের মধ্যে। তবে মৃৎশিল্পীদের যে কর্মযজ্ঞ সেটা মূলত আসলে সবচেয়ে বেশি দেখা যায়। তারা বলছেন যে আসলে এবার ষষ্ঠমীর মধ্য দিয়ে মূলত হচ্ছে যে এবারের যে শারদীয় দুর্গা উৎসব সেটার মূল আনুষ্ঠানিকতা আসলে শুরু হবে। তবে এই যে কুমিল্লায় 812টি মণ্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব উদযাপন হবে, সেই উৎসবকে ঘিরে মূলত কুমিল্লা জেলা পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে মোবাইল টিম, একই সঙ্গে সাদা পোশাক থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশের পোশাক থেকে শুরু করে নানান ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন রাখবেন, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে সেটা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন। একই সঙ্গে গতকালকে আমরা দেখেছি যে কুমিল্লার নগরীর বেশ কয়েকটি মণ্ডপে কিন্তু র্যাব সদস্যরা পরিদর্শন করেছেন এবং আমরা এখানকার যারা মণ্ডপের যে কমিটি রয়েছেন এবং শারদীয় দুর্গোৎসব যে জেলার যে কমিটি রয়েছেন তারা জেলা প্রশাসনের সাথে বারবার তারা বসছেন এবং তারা বলছেন যে যাতে তাদের পক্ষ থেকেও আসলে নিরাপত্তার বিষয়ে তাদের যে ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা থাকবেন। এতে করে কুমিল্লা জেলায় এবার আসলে একটি আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হবে। তো রোশন ছিল কুমিল্লা থেকে। রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রযুক্তি সম্মেলনে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। From our advisory council, a new, which has been gazetted already, a new IT policy, what is it's called? It's not called internet technology. It's called IT policy. Information technology policy. You don't be effective now because the existing licenses of the companies, we don't want to disturb those. That will expire in 2 years' time, and from that on it will be effective. It is the new policy take advantage of two things. One is that there is a technological advancement in IT industry, so that you don't have so many intermediate from gateway,
There is another intermediate hub, so many hubs. You can straight away go to from the gateway to mobile operators. You can have fiber optics directly either by mobile phone or for other companies to provide internet. But the fact was that because the technology was not that advanced, we needed some of these intermediary companies. আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রযুক্তি সম্মেলনে কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান করা হয়েছে। নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে এ সংক্রান্ত একটি ভোটাভুটি করা হয়। স্থায়ী এবং অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে আর বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। বাকি 2টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা এবং সোমালিয়া। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। আর ভোট দেয়া থেকে বিরত ছিল গায়ানা এবং দক্ষিণ কোরিয়া। অবরোধ তুলে নেওয়া সহ দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে গাজা সীমান্তে জড়ো হয়ে এবার বিক্ষোভ করলেন শত শত ইসরায়েলি। এ সময় ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা বেশ ছড়িয়ে পড়ে। এ সময় নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান অনেকে। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। দ্বিরাষ্ট্র সমাধানে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জোরালো করতে বিশ্ব নেতারা যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনমুখী, ঠিক তখনই অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসনের মাত্রা কয়েক গুণ বাড়িয়েছে ইসরায়েল। হত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়াও জোর করে বাস্তুচ্যুত করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। এ অবস্থায় গাজাবাসীর সমর্থনে বিশাল ব্যানার ও প্লেকার্ড হাতে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরাই। স্লোগান দিতে দিতে গাজা সীমান্তে জড়ো হয়েছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। দাবি তুলেছেন গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের। এভাবে গাজার পক্ষে সীমান্তে জড়ো হওয়া ইসরায়েলিদের দমাতে তাদের হাতে থাকা প্লেকার্ড ছিঁড়ে ফেলতে দেখা গেছে নেতানিয়াহু প্রশাসনের নিরাপত্তা কর্মকর্তাদের। চালানো হয়েছে ধরপাকড়ও। এতে করে গাজা ইসরায়েল সীমান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমেও। সেখানেও ফুঁসে উঠেছেন বহু ইসরায়েলি। শরীরে লাল কাপড় মুড়িয়ে এবং প্লেকার্ড নিয়ে মাটিতে শুয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এ সময় নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যের ডাক দেন বিক্ষোভকারীরা। So many people that are losing their lives, children and people that are not involved. Our soldiers are going for war that has no reason anymore. We have to stop this war and reach agreements. There is no other way. That's why I'm here. We cannot throw him down without election, but we hope to be able to influence by demonstrations and public opinion. ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট IDI নামে একটি স্বতন্ত্র থিঙ্ক ট্যাঙ্কের জরিপে দেখা গেছে সময়ের সঙ্গে সঙ্গে গাজার প্রতি সাধারণ ইসরায়েলিদের সহানুভূতির পাল্লা ভারী হচ্ছে। জুলাইয়ের মাঝামাঝিতে চালানো একটি জরিপের তথ্য বলছে 74% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ বন্ধ হোক এবং হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাক তাদের সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোন আলাপে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম। ট্রাম্প জানিয়েছে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি বেজিং। আরও জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। টিকটকের যুক্তরাষ্ট্র শাখা নিয়ে টানাপোড়েনের মধ্যে শুক্রবার ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আলোচনায় দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করেছেন ট্রাম্প। I found his word to be very good. President Xi and I had a long talk. We talked for almost 2 hours. Approved the TikTok deal, and we're in the process. We have some great investors, some of the biggest in the world, American investors, great people, and we look forward to getting that deal closed. মার্কিন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, চুক্তি হলে ওরাকল সহ একাধিক মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিকটকের যুক্তরাষ্ট্র শাখার দায়িত্ব নেবে। তবে টিকটকের অ্যালগরিদমের মালিকানা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া অবশ্য ট্রাম্পের মতো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তাদের ভাষ্যে বেইজিং টিকটক নিয়ে বাণিজ্য আলোচনাকে স্বাগত জানায়, তবে সবকিছু হতে হবে বাজারের নিয়ম মেনে এবং চীনা আইনের আওতায়। এরই মধ্যে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আইন মেনে টিকটক চালু রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দুই দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু রাখার প্রচেষ্টার কারণে। তবে সবকিছুর মাঝে রয়েছে রাজনৈতিক বিতর্ক। অনেক মার্কিন আইন প্রণেতা আশঙ্কা করছেন টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক টিকটকের ওপর প্রভাব বিস্তার করতে পারে। টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, তবে ট্রাম্প জানিয়েছেন আসন্ন এপেক সম্মেলনে আবারও শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবে এবং চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজপথে কর্মসূচি ঘিরে রাজনৈতিক অনৈক্য, দায়িত্বশীল না হলে বিভাজনের সুযোগ নিবে পরাজিত শক্তি, মত বিশ্লেষকদের। পিয়ার পদ্ধতির একটা দাবি আছে তাদের, কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিয়ার চায় না সে দেখে পিয়ার হইলে তার সিট কমে যায়। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না, এটাতে মানুষ ভীষণ বিরক্ত। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। শুধু বক্তৃতা নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসের জাতিসংঘ সফর। অধিবেশন ঘিরে নিউ ইয়র্ক জুড়ে কঠোর নিরাপত্তা। রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণ, একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্নে ভর্তি 2 জনের অবস্থা গুরুতর। সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালীদের নদী দখলের প্রতিযোগিতা। চরে অবৈধ স্থাপনা নির্মাণ, সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।